প্রথমেই তোমাদেরকে বলি যে আমার হাজব্যান্ড কেন বাড়ি চলে আসলো, আর তোমরা সবাই জানতে চেয়েছো আমার হাজব্যান্ডের হাতটা কেমন আছে। তো হাতটা প্রথমত ভালো নেই, মানে একদমই ভালো নেই। আঙুলটা মানে ডান হাতের বুড়ো আঙুল, সেখানে কিন্তু মানে আঙুলটা মোটা হয়ে ফুলে ভেতরটা মনে হচ্ছে পেকে পেকে গেছে, এরকম কিছু একটা হয়েছে। আর মানে প্রথমেই যদি মানে যখন ব্যথাটা পেলো, মানে ব্যথাটা হচ্ছিল আঙুলে, তখন ডক্টর দেখালে কিন্তু এত বড় সমস্যাটাও হতো না। যাই হোক, সেটা তো আর যাবে না। এই লোকটাকে হাজার বলে তোষামত করে তুইয়ে বুইয়ে তারপরে জানো তো আমি নিয়ে গেছি ডক্টরের কাছে। তো ডক্টর তো ওখানে বকলেন যে প্রথমে কেন আসেননি। ওষুধ দেওয়া হলো, তো ও চলে গেল। তো ওষুধটা 10 দিনের দিয়েছে এবং খুব হাই পাওয়ারের ওষুধই কিন্তু দিয়েছে। তো 10 দিন তো এখনও হয়নি পুরোপুরি কমপ্লিট। তো মেডিসিনটা খেতে হবে, কিন্তু মেডিসিনটা খেয়েই যাচ্ছে, উপকার খুব সামান্য, অল্প উপকার হচ্ছে। তো দেখো পড়ে গেল এটা, আমি পাগলের মতো দৌড়ে আসলাম। তো আমি একবার বলছি যে যাও এর মাঝে গিয়ে ডক্টরকে আর একবার তুমি দেখিয়ে আসো, কারণ ব্যথাটা মানে কমেছে একটু, কিন্তু ওই জায়গাটা যে ফোলাটা সেটা কিন্তু কমেনি। হতেও পারে যে ওটাকে হয়তো অপারেশন করতেও হতে পারে, মানে ওই যে কেটে বলে না ওই জায়গাটাকে ঠিকঠাক, যদি ভেতরে পয়জন থাকে সেটাকে বাইরে বার করে দেওয়া, এরকম কিছু কিন্তু হতে পারে। তবে আমার হাজব্যান্ড আমার কথা শোনেই না বন্ধুরা। সে বলছে না, সব কটা ওষুধ খাবো আগে, তারপরে যাব ডক্টরের কাছে। এখন দেখা যাক, তাকে কিন্তু আমি বলেই যাচ্ছি, আজও বলেছি যে চলো। তো সে কিন্তু শুনছে না আমার কথা। আর তারপর বলি যে কেন এসছে সে। তো আঙুলে তো প্রথমত ব্যথা আছেই, ওখানের ওদের যে ডিফেন্সের ডক্টর আছে সেখানে ও দেখাতে পারতো, কিন্তু বাড়ির অনেক কাজ আর দুটো একটা কাজ ভেবেছিলাম যে আবার করাবো, কিন্তু ওর ওই হাতের জন্য না এখন কিন্তু কাজটা আর করাচ্ছি না। তো ও বললো ছুটি নিয়ে আসি, যদি হাতটা ভালো হয় তাহলে আমি মানে করাবো কাজটা, আর হাতটা ভালো না হলে করাবো না, মানে আরও টুকটাক কাজ আছে। আর এটা কি বলো তো বন্ধুরা, চার্জার যে মানে তারটা, কেবল তারটা, সেটার মধ্যে দেখো জড়িয়ে জড়িয়ে দিচ্ছে, তাহলে ফেটে যায় না। আর এখন কিন্তু আমি ব্রেকফাস্ট বানাবো, তো ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা সবজি বানাচ্ছি। এই ফুলকপিটা ওই এনে দিয়েছিল, আর যত সবজি ঘরে আছে সেই সব সবজি কিন্তু ওই এনে রেখে গেছিলো, তোমরা দেখেছোই। তার 2-3 দিন পরেই কিন্তু আবার চলে এসছে। মানে যেখানে ও মানে যে ট্রেনে গেল, সেই একবার গল্প করেছিলাম না রাজস্থানে যখন ছিল, তখন যে ট্রেনে মানে গিয়ে পৌঁছলো রাজস্থান, সেই ট্রেনটাই আবার রাতে ব্যাক করলো, সেই ট্রেনেই কিন্তু আবার ফিরে এসেছিলো আমাকে নিতে, মানে যাওয়ার জন্য, ওখানে নিয়ে যাওয়ার জন্য। তো এইরকমটাই কিন্তু প্রায়ও করেছে। ধরো যেদিনকে গিয়ে পৌঁছালো ওখানটাতে, মানে রাতেবেলা পৌঁছেছে, পরের দিন সকালবেলা ওর ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে ও বলল যে আমি ছুটি নেব, মানে বাড়ি যেতে চাই। তো এখন না অ্যাভেলেবেল ছিল ছুটি, আর ওই হাতটা দেখলো, তখন ওরা সাথে সাথে বললো যে ঠিক আছে, ওকে ছুটি পাঠিয়ে দাও। আরও সেদিন সন্ধেবেলার ট্রেনে আবার উঠে পড়লো। এরকম ট্রেন জার্নি করা পর পর মানে ভীষণই কিন্তু কষ্টের। আর এটা কিন্তু এরা ছাড়া সত্যি সত্যি অন্য লোকের পক্ষে করাটা অনেকই কষ্টের। আমি বললাম যে যদি আমাকে এরকম বলা হতো, আমি বলতাম 1 সপ্তাহ রেস্ট নেব, তারপরে বাড়ি যাব, তার আগে আমি বাড়ি যেতে পারবো না। তাই না বন্ধুরা, এত কষ্ট করে যাওয়া আর আসা, শুধু রাতটুকু গিয়ে ওখানে ছিল, তারপর সকালেই আবার ওর যখন হলো না ইন্টারভিউ, তখন ছুটির জন্য বললো ঠিক আছে দেবো। ওদের ছুটি বললেও না অনেক দৌড়ভাগ মানে থাকে, অ্যাপ্লিকেশন দাও, এখানে যাও ওখানে যাও, মানে ছুটির কাগজপত্র রেডি করো, এগুলো করতে কিন্তু টাইম চলে যায়। আর খুব কষ্ট করে এসেছে জানো তো, রিজার্ভেশন ছিল না, তো উইদাউট রিজার্ভেশনে আসা অনেক কষ্টের। মানে সেই টিটি ধরে যতই হোক না কেন সিট পাওয়া অনেকটাই কিন্তু কষ্টের থাকে। তো যাই হোক, বাড়ি আসবো এই আনন্দে যখন এসছে, আমি জিজ্ঞাসা করেছি কেমন লাগছে এত কষ্ট করে বাড়ি আসতে, তখন বলছে না না ঠিক আছে, বাড়ি আসার হলে খুব আনন্দ, যদি যাওয়ারটা থাকে ওরকম তাহলে কিন্তু খুব কষ্ট। এই জন্যই বলে না, বাড়ি বাড়িই হয়, বাড়ির ফিলিংস কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। তারপর নিচে আসলাম, ওখানে একটু দাঁড়ালাম, 10-15 মিনিট দাঁড়িয়েছি, তারপরে চলে এসেছি। সকালের খাবার খাওয়া হয়নি তো, দেরি হয়ে যায়, শীতকাল এমনিতেই, তার উপরে আমার হাজব্যান্ড আছে, সে না খেতেই চায় না জানো তো, একদম সময় মতো খাবে না, অনেক বলে 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 মানে আমার মুখ থেকে না ফেনা বেরিয়ে যায়, তারপরে সে খেতে আসে। আমি বারবার বলছি জানো, বানাবো এখন খাবে তো, বানাবো, কারণ রুটি ঠান্ডা হয়ে গেলে দেখবে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তবে আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় ঠান্ডা রুটি খায়।
যাই হোক, ওর জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছে, আর আমি কিন্তু ডিম সেদ্ধ খাবো না। ডিমের কুসুম খেতে আমাকে বারণ করেছে ডক্টর। আর ডিমের কুসুম খেলে নাকি শুধু ওয়েট বাড়ে তা নয়, কোলেস্ট্রল নানা রকম সমস্যা যদি থাকে, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, এই কারণেও কিন্তু ডিম খাওয়া যাবে না বেশি পরিমাণে। আর হচ্ছে আমার যেহেতু প্রেশারটা হাই না, সেই জন্য তো আমি তো জানতাম না বন্ধুরা, আগে প্রচুরই আমি খেয়ে নিয়েছি। তো হাজব্যান্ডকে দিলাম ওকে একটা ডিম সেদ্ধ, ওখানে তো এইভাবে নিয়ম করে ও খায় না। আর দেখো ফুলকপি আর মটরশুঁটি দিয়ে দিয়েছি সবজি। সবজিটার মধ্যে না একটু চিনি দিলে ভালো হতো, তবে আমি চিনি দিই না, রুটির তরকারি খেতে খুব ভালো লাগে। আমি বলছি ভালো লাগছে খেতে, দিয়ে আবার খুব বলছি বাড়িতে এসছো, ঝগড়া করবে না কিন্তু, বউর সঙ্গে কিন্তু রেগে যাবে না, হু হু করে, জানো তো মাথা শুধু নাড়িয়ে যাচ্ছিল, আর আমি খুব পাশ থেকে কিন্তু বলেই যাচ্ছি ওকে। আর বন্ধুরা তোমরা কারা কারা করো, আমি কিন্তু এরকম মাঝে মাঝেই ওকে বলি যাতে রেগে না যায়, কারণ রাগী মানুষ তো। এই ভালো তো, এই কিন্তু হঠাৎ করে মাথাটাকে এরকম যেন একটা গরম হয়ে যায়। তবে আমার হাজব্যান্ড কিন্তু নিজেও স্বীকার করে যে ওর রাগটা বেশি। আমাকে মাঝে মাঝে বলতো আগে, অবশ্য এখন আর বলে না, এখন বললে বলবে যে না তোমার রাগ বেশি। আমি তারপরে আসলাম, দেখো ঘর ঝাড় দিয়ে, ঘর মোছা, যে কাজকর্মগুলো আছে স্নানের আগে করে নিই। আর আজকে কিন্তু ভেবেছি আমি স্নান করে মানে পুজো দিয়ে আসবো, তারপরে হচ্ছে রান্নাবান্নাতে যাব। এইভাবে যদি প্রত্যেক দিন রান্নার আগে মানে স্নান পুজোটা করে নিতে পারি না, তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। তবে একদমই পারি না, ঠান্ডা শীত লাগে না, ভাবি যে কাজ করতে করতে যখন একটু গরম হয়ে যাবে তারপরে স্নানে যাব, মানে সেই কারণে কিন্তু আমার দেরি হয়ে যায়। যাই হোক, আজকে থেকে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম আমি। আর আমার অনেক বন্ধুরাই তো আমাকে এখন কমেন্টস করছো না, হয়তো আমার ভিডিও দেখছো কি দেখছো না সেটাও বুঝতে পারছি না। তার মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে অনেকেই আছে, যারা যারা আমাকে সবাই কমেন্টস করতে, তারা কিন্তু কেউ আমাকে কমেন্টস করছো না। মায়া আছো, মানে একদমই মায়া কোথায় চলে গেল, মায়া আমাকে আর কমেন্টস করছে না, এত সুন্দর সুন্দর করছিল। ওদিকে ডালিয়া আমাকে করলো, ডালিয়াও বললো আমাকে যে ওর হাজব্যান্ড আসবে কোথায় আরব না দুবাই থেকে, সেও আর আমাকে আর কমেন্টস করলো না। যাই হোক, ও সময় পাচ্ছে না হয়তো ডালিয়া। তারপরে প্রেমা আছো, আরও যারা যারা তোমরা আছো, আমি সবার নামটা আমার মনে নেই এখন, কিন্তু সুমাইয়া আছো। তো তোমরা আমাকে কিন্তু অবশ্যই একবার হলেও কমেন্টস করো, আমি তোমাদের সবাইকে কিন্তু ভীষণভাবে মিস করছি। আর আমার নতুন এক বন্ধু, ওর নাম হচ্ছে নার্গিস। নার্গিস অনেক ছোট মেয়ে, মানে ও অত ছোট হয়ে যে আমার ভিডিও ওর ভালো লাগে আর আমাকে সাবস্ক্রাইব করেছে, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ ওরা কিন্তু এই জেনারেশন আর আমি কিন্তু আগের জেনারেশন। তো নার্গিস, তোমাকে অনেক অনেক আদর আর ভালোবাসা, আর আমাকে মিষ্টি কমেন্টস করো, আমি অবশ্যই তোমার কমেন্টসে সবসময় উত্তর দেব। আর আমার সঙ্গে সবসময় কথা বলে আমার ভীষণ কিন্তু ভালো লাগবে। আর যদি পারো তো তোমার ছেলে মেয়ে কটা কি আমার সাথে গল্প করো, আমার গল্প করতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওদিকে জুহিও আমার নতুন বন্ধু, তো জুহি তুমিও আমাকে জানিও তোমার সম্পর্কে, তোমার বয়স কত, তুমি কি করো বা কোথায় তোমার বাড়ি, ছেলে মেয়ে, আমার সাথে গল্প করো, ভীষণই কিন্তু আমার ভালো লাগে। আর এই দেখো এদিকে বাজার করে নিয়ে চলে এসছে, তো আমাকে দিয়ে পাঠালো যে ওপরে রাখো, আরও মাছ নিয়ে এসছে, জ্যান্ত মাছ বললো, সেটা একটা কিছুর মধ্যে আমি জিয়ে রাখি। আর এই দেখো মাংস নিয়ে এসছে কতদিন পর, আমিই বলেছিলাম একটু চিকেন এনে, অনেক দিন মাংস খাই না। আর আস্তে আস্তে ভাবছি মাছটা খাবো, মানে মাছ আমি ছাড়তে পারবো না, মাংস আর ডিম একদম কম করে দেবো, কারণ বারণ করেছে জানো তো ডক্টর, মাংস আর ডিম কিন্তু কম খেতে, মানে একদমই তো আমি খাই না, তারপরেও আরও কম। আর নিচের প্রশ্নে নিয়ে চলে এসেছি কুশনগুলো, আনার একটা কারণও আছে বন্ধুরা, একটা ভিডিও করব বলে কিন্তু এনেছি নিচে কুশনগুলো। আর এই যে এই জায়গাটা পুরো কেমন লাল লাল পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে না, এই বেসিংটা পুরো, মানে ওয়ালটা কালারটা চেঞ্জ করাতে। আর এর মধ্যে না প্রচুর নোংরা ফেলেছে, মানে রং করতে গিয়ে এত ছিটে ছিটে নোংরা এসছে যে সাদা 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 দাগ হয়ে রয়েছে, উঠছে না কিছুতেই, অনেক রগড়ারগড়ি করছে জানো তো, তারপর গিয়ে কিন্তু একটু উঠেছে। আর এই বেসিংটা না আমার আর একদমই দেখতে ভালো লাগছে না, কেমন পুরনো পুরনো হয়ে গেছে না, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, পাল্টানো তো মানে ভালো রয়েছে না, সেই জন্যই কিন্তু পাল্টানো যাবে না। তবে মন কিন্তু আমার চাইছে, যদি আমার হাজব্যান্ড বলতো না পাল্টে দেবো, তাহলে আমি কিন্তু সাথে সাথে বলে দেবো যে হ্যাঁ পাল্টে দাও। কিন্তু অনেকগুলো টাকারও বিষয়, আর টাকার থেকেও বেশি কথা হলো যে এই জিনিসটা ভালো আছে, ধরে ফেলে দিতে মায়া লাগে না, সেই জন্য কিন্তু মন চাইছে।
যাই হোক, এটাকে দেখো আমি ঠিক এইভাবে কিন্তু পরিষ্কার করে দিই, কারণ হচ্ছে জল চারিদিকে ছড়িয়ে যায় না, সেই কারণে কম জল, আর শীতকাল না জল ঘাটা তো যায়ই না। তাও দেখো আমি জল ঘাটছি একটু, আর এখানে তো ঠান্ডা জলেই কিন্তু কাজ করলাম, এখানে তো আমার গরম জলের ব্যবস্থাটা রাখা নেই। আর এই যে দেখো এইগুলোকেও কিন্তু না পরিষ্কার করবে, যখনই মানে এই বেসিং যাই বলো এটা পরিষ্কার করবে, তখন কিন্তু এর ওপরে রাখা জিনিসগুলোকেও একটু ওই স্কচ ব্রাইট, আর আমি দেখলে তো কী দিয়ে করলাম, হ্যান্ড ওয়াশ, এইভাবে একটু বুলিয়ে নেবে, তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার থাকে। আর এই যে ব্রাশ রাখার যে দানিটা, কি বলে এটাকে, প্লাস্টিকের যে বাস্কেটটা, এটা দেখো তোমাদের বলেও ছিলাম এর আগে অনেকবারই, যে মাত্র মনে হয় 20 টাকা দিয়ে কিনেছিলাম, আমাদের এখানে মেলা হয় সেই মেলা থেকে। সেই 20 টাকার যে দেখো এই কৌটো ডিব্বা যাই বলো না কেন, তো এটা কিন্তু আমি আজকে এই বাড়িটা যবে বানিয়েছিলাম তবে থেকে কিন্তু এটা ব্যবহার করছি। দেখো বেশ ভালোই কিন্তু আছে, ভেতরে একটু দাগ আছে, যাই হোক তবুও কিন্তু ভালোই পরিষ্কার আছে, তাই না? তো এর মধ্যেই কিন্তু আমি রাখছি, তো এটাকেও তো ফেলতে মায়া লাগে, যেহেতু মানে পরিষ্কার করে রাখলে নতুনই লাগে দেখতে। আর নিজ পোষণে দেখো খুব ফাঁকি ভাজে কিন্তু ভাবে পরিষ্কার করছি, শীতকাল বলে খুব ঘষে মুজে কিন্তু করছি না। আর এই যে দেখতে পাচ্ছ না যে মার্বেল, কিন্তু এগুলো জানো তো ওই যে টুকরো টুকরো মার্বেল দিয়ে করা আছে, নোংরা পড়েছে, তো সেগুলোকে পরিষ্কার করানোর জন্য মিস্ত্রি নেব ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না এর মধ্যে। আর তারপর দেখো স্নান করে আমি কিন্তু চলে এসেছি পুজো দিতে। তো পুজোর জায়গাটা কিচ্ছু সাজাতে পারিনি, করবো আস্তে আস্তে, প্রচণ্ড শীতের জন্য কিন্তু আমি সমস্ত কাজই দেরি করছি, আস্তে ধীরেই কিন্তু করার চেষ্টা করছি বন্ধুরা, খুব উটোপাটা করে পারছি না করতে, যেহেতু ঠান্ডার খুবই ধাঁচ, আর সকাল সকাল উঠতে পারছি না। তো আগে যেরকম 5টা 5:30টার মধ্যে তোমাদের সামনে চলে আসতাম, সেটা তো আর হচ্ছে না, এই জন্য কিন্তু সমস্ত কাজ দেরি। আর ভাবছি দেরি হোক, আস্তে ধীরেই করবো আর কি। এই যে মূলো আর আলুর সবজি আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় একটা সবজি, তো সেটাই কিন্তু আমি রান্না করছি, মানে দুপুরের রান্নাতে কিন্তু আমি চলে আসলাম। আমার আর এক নতুন বন্ধু, তার নাম হচ্ছে সঞ্চিতা, ওর বাড়ি কলকাতাতে। তো তোমরা সবাই জানো সঞ্চিতা বলে আমার আর একজন আছে, তার বাড়ি হচ্ছে বহরমপুরে, সে একদম আমার মেয়ের বয়সী। তো এই সঞ্চিতা বাড়ি হচ্ছে কলকাতাতে। তো সঞ্চিতা তোমার বয়স কত, বা তুমি মানে তোমার ছেলে মেয়ে কী করে, যদি একটু আমাকে জানাও তাহলে আমার ভীষণই ভালো লাগবে, কারণ গল্প করতে তো ভীষণ ভালোবাসি, আর আমি তোমাদের সম্পর্কে জানতেও কিন্তু ভীষণ ভালোবাসি। আর অনেক অনেক ভালোবাসা আদর রইল সঞ্চিতা তোমার জন্য। আর দুপুরে রান্না চিকেন দিয়ে আলু দিয়ে বেশ একটা ঝোল ঝোল করলে কিন্তু বেশ ভালো লাগে না খেতে। অনেক দিন পর তো চিকেন খাচ্ছি, মেয়ে ছিল তখন খাওয়া হয়েছিল, বলতে সেই যে সৃজিতা এসেছিলো সেদিনই কিন্তু চিকেন খাওয়া হয়েছিল, আর তো খাওয়া হয়নি। মেয়ে আসাতে মাত্র 2 দিন কিন্তু চিকেন খেয়েছিলাম। আর তোমাদের তো বললামই আস্তে আস্তে এগুলোকে সর্বস্বই কিন্তু বিসর্জন, মানে আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করব, ডক্টরের জন্যই আর কি। আলু মুলো সবজি ধনেপাতা দিয়েছি, আর এই দেখো লাল লাল কিন্তু হয়েছে, তেল কিন্তু হালকা ভেসেছে আজকে, অনেক চেষ্টার পর এটা আমি করতে পেরেছি। তবে মাংসটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আজকে, জানো তো, পাতলা একটু ঝোল ঝোল করেছি। আর আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, এবার চলে আসলাম দুপুরবেলা খেয়ে, আমি কিন্তু একটু ভাত ঘুম দেবই দেবো। আর দেখেছো বালাপোসটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি, কারণ এটা না কি ভারী, আমার গায়ে দিতে ভীষণ ভাল লাগে। আর একটা কম্বল আছে সেটা কিন্তু তুলে রেখেছি। আর বন্ধুরা এখন হচ্ছে দুপুর 2টো মতো বাজে, মানে দুপুর 2টো পর্যন্ত সবটাই শেয়ার করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।